তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি কিউব মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে একবার চিন্তা করুন, যদি এমন একটা জেলে আপনাকে বন্দি করে দেয়া হয় যেই জেলের আগা মাথা নেই, মানে যেই জেল থেকে আপনি কেন পৃথিবীর কেউই পালাতে পারবে না, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই সমস্ত ব্যাপারটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা লোককে, যে কিনা অদ্ভুত একটা রুমের মধ্যে বন্দী ছিল। আসলে এই রুমটা ছোট ছোট দরজার মাধ্যমে বিভিন্ন রুমের সাথে কানেক্টেড ছিল। আর আমরা দেখতে পারি এই লোকটা প্রচন্ড ভয়ের মধ্যে ছিল। সে বুঝতেই পারছিল না কোন দিকে কি করবে। এই জন্য সে ছোট্ট একটা দরজা ওপেন করে একটা লাল রঙের রুমের মধ্যে চলে আসে। তবে যখনই সেই রুমটার মধ্যে পা রাখে, তখন কিছু ভয়ঙ্কর জিনিস এসে তার উপরে আক্রমণ করে দেয়, যেই জন্য তার সেখানেই মৃত্যু হয়ে যায়। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি ভিভিজি ও সিনজি নামের দুইটা ছেলের সাথে চুহারু নামের একটা বাচ্চাও এমন একটা রুমের মধ্যেই বন্দী ছিল। তবে তারা তিনজনের একজনও বুঝতে পারছিল না তারা এই রুমের মধ্যে আসলো কি করে, মানে তাদেরকে এখানে আনা হলো কিভাবে। এই জন্য তারা ব্রেইনের উপরে বেশি প্রেশার দিয়ে চিন্তা করা শুরু করে। তবে তখনই একটা জুতা তাদের রুমের মধ্যে চলে আসে। আসলে এটা ছিল হিরোশি নামের অন্য একটা কয়েদির। আসলে এই জুতার মাধ্যমে হিরোশি এইটা চেক করছিল যে এই রুমের মধ্যে ভয়ঙ্কর কিছু আছে কিনা, মানে এই রুমে আসলে তার মৃত্যু হবে কিনা। আর এর একটু পরে আমরা দেখতে পারি আসাকা নামের একটা মেয়েও এই রুমের মধ্যে চলে আসে। আর এরপরে হিরোশি ছাদে ঝুলে ঝুলে উপরের একটা দরজা খোলার ট্রাই করে। আর যখনই সে দরজাটা খুলে ফেলে, তখন সেই লাশটা নিচে এসে পড়ে, যেই লাশটা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। মানে সেই লোকের লাশটা নিচে পড়ে। আর এইটা দেখার সঙ্গে সঙ্গে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। এখন এইটা দেখার পরে সেনজি দ্রুত দ্বিতীয় দরজাটা খুলে সেটা দিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখন হিরোশি তাকে আটকায়। আর সে জুতার মাধ্যমে সেখানে কোনো ভয়ঙ্কর কিছু আছে কিনা সেটা চেক করে। আর যখনই সে জুতাটাকে নিচে ফেলে, তখন সেই জুতার মধ্যে আগুন ধরে যায়। তো এরপরে হিরোশি তাদের সবাইকে বলে যে আসলে কিছু কিছু রুমের মধ্যে মৃত্যুর ফাঁদ পাতা হয়েছে, যেগুলোর মধ্যে যখনই আমরা পা রাখি তখন সেন্সরের সাহায্যে ডিটেক্ট করা হয়। আর এরপরে বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমাদের উপরে আক্রমণ করা হয়। এই জন্য এই কথাবার্তাগুলো শোনার পরে তারা সবাই জুতা ফেলে ফেলে রুমগুলো পার করা শুরু করে। আর ফাইনালি তারা এমন একটা রুমের মধ্যে চলে আসে যেখানে কাজুমাসা নামের একটা লোককে তারা পেয়ে যায়। এখন তাদেরকে দেখার সঙ্গে সঙ্গেই কাজুমাসা বলে যে আমি হচ্ছে গিয়ে কোম্পানির এক্সিকিউটিভ। আসলে তার মনে হচ্ছিল যে তারা হয়তোবা কোম্পানি থেকেই তাকে সেভ করতে এসেছে। তবে যখন তারা বলে যে না, তুমি হচ্ছে গিয়ে আমাদের মতোই একজন কয়েদি আর আমরা হচ্ছে তোমার মতো একজন কয়েদি, তখন তার মাথাটা প্রচন্ড গরম হয়ে যায় আর সে পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে যাই হোক, এরপর তারা সবাই মিলে আবারও নতুন নতুন রুম পার করা শুরু করে। তারা প্রত্যেকটা জিনিস দিয়ে সেন্সর চেক করে করে আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়া শুরু করে। তবে এমন করেই যখন একটা রুম তারা পার করছিল, তখন তাদের চোখে একটা নাম্বার পড়ে। আসলে এই নাম্বারটা প্রত্যেকটা রুমের দরজায় লেখা থাকতো। তো এরপরে ইউবিজিকে একটা রুম চেক করতে পাঠানো হয়। তবে যখন সে জুতাটা নিচে ফেলে, তখন জুতাটা মাটিতে টাচ করার আগেই সে তুলে ফেলে। আর এরপরে যখনই তারা সবাই সে রুমের মধ্যে ঢুকে পড়ে, তখনই এখানে সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। আর ভয়ঙ্কর একটা ধারালো জিনিস আস্তে আস্তে করে উপর থেকে তাদের দিকে আসা শুরু করে। এখন এইটা দেখার পরে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। আর এইটা তারা ক্লিয়ারলি বুঝতে পারে যে ইউবিসির একটা ভুলের জন্য এখন তারা সবাই মরতে যাচ্ছে। এখন এই জন্য এগুলো দেখার পরে তারা দ্রুত প্রত্যেকটা দরজা খোলার ট্রাই করে। তবে কোনো দরজাই খুলছিল না, কারণ প্রত্যেকটা দরজা লক করে দেওয়া হয়েছে। এই জন্য ফাইনালি বাধ্য হয়ে তাদেরকে নিচের দরজাটা খুলে সেখান দিয়েই যেতে হয়। তবে এই ধারালো জিনিসটা দেখার পরে ইউবিসি পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। সে এখানে পুরো পাথরের মতো জমে গিয়েছিল। সে কোনোভাবে নড়তেই পারছিল না। তবে ফাইনালি একেবারে শেষ মুহূর্তে তার একটা বন্ধু এসে তাকে সেখান থেকে টেনে কোনো রকমে সেখান থেকে সেভ করে ফেলে। তবে যখনই তারা অন্য রুমের মধ্যে গিয়ে পৌঁছায়, তখন ইউবিসির উপরে হিরোশি প্রচন্ড রাগ করে, কারণ তার একটা ভুলের জন্য এখন তারা সবাই মৃত্যুর মুখে গিয়েছিল। তারা একটুর জন্য বেঁচে ফিরেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি চুহারও সেই নাম্বারগুলো খুব ভালো করেই মনে রাখতে পেরেছে। এই জন্য সে তার বোতামের সাহায্যে এখানে একটা ক্যালকুলেশন করা শুরু করে। আর অনেকক্ষণ ধরে ক্যালকুলেশন করার পরে ফাইনালি সে এটা বুঝতে পারে যে আসলে যেই রুমগুলোর মধ্যে ফাঁদ পাতা হয়েছে সেগুলো হচ্ছে গিয়ে প্রাইম নাম্বার। মানে এগুলো হচ্ছে গিয়ে এমন কিছু নাম্বার যেগুলো শুধুমাত্র নিজেকে দিয়েই ডিভাইড করা যায়, মানে 2, 3, 5, 7, 11, 13 এমন নাম্বারগুলো। এখন তার এই কথাটাতে বিশ্বাস করে ইউবিসি এমন একটা রুমের মধ্যে লাফ দিয়ে দেয় যেই রুমটার নাম্বার প্রাইম নাম্বার ছিল না। আর লাফ দেওয়ার পরে তার তেমন কিছুই হয় না, যার মানে সে পুরোপুরি সঠিক ছিল। আর এই ক্যালকুলেশনের সাহায্যে তারা খুব সহজেই রুমগুলো পার করা শুরু করে। তারা খুব দ্রুত এক রুম থেকে আরেক রুমে যাওয়া শুরু করে। তবে এমন করেই পার করতে করতে দুর্ভাগ্যবশত তারা এমন একটা রুমের মধ্যে চলে আসে যেই রুমের চারপাশের দরজার মধ্যেই প্রাইম নাম্বার ছিল। মানে তাদের চারপাশেই জালওয়ালা রুম ছিল, যেটার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের মৃত্যু। এখন এগুলো দেখার পরে আসাকা একটু টেনশন করে তারপর তাদের ফাইনালি একটা পরামর্শ দিয়ে বলে যে আমরা যেই রুম থেকে এসেছি আমরা চাইলে সেই রুমেই ব্যাক করতে পারি। তবে যখন তারা সেই দরজা খোলার ট্রাই করে,
তখন দুর্ভাগ্যবশত সেই দরজাটাও খুলছিল না, কারণ এই দরজাটাকেও পুরোপুরি লক করে দেওয়া হয়েছে। এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে কাজুমা প্রচণ্ড রাগ করে চুহারুর উপরে, কারণ তার জন্যই সে এখানে ফেসে গিয়েছে। আর এই জন্য সে তাকে বকাঝকা করা শুরু করে। সে তাকে বলে যে বেশি ব্রেইন খাটানোর ট্রাই করছো না, অনেক বেশি অঙ্ক পারো, আইনস্টাইন হয়ে গেছো, তোমাকে এখন আমি শেখাবো কিভাবে অঙ্ক করতে হয়। তবে আমরা দেখতে পারি হিরোশি তাদেরকে একটু শান্ত করে ফাইনালি সবগুলো রুমের মধ্যে চেক করে সে একটা রুমের মধ্যে এমন একটা ফাঁদ পেয়ে যায় যেই ফাঁদটা শুধুমাত্র আওয়াজের মাধ্যমে অ্যাক্টিভেট হবে। এই জন্য তাদেরকে এই রুমটা পার করতে হলে একেবারে চুপচাপ সেখান থেকে পার করতে হবে। তবে যদি ছোট্ট একটু শব্দ হয় তাহলে তাদের সবার মৃত্যু হবে। এখন তারা সবাই আস্তে আস্তে করে রুমটা পার করা শুরু করে। যখন তারা অলমোস্ট পার করে ফেলছিল তখনই হঠাৎ করে তাদের একজনের জুতা হাত থেকে ছুটে যায়, আর যখনই সেটা মাটিতে পড়ে তখন এখানে সেন্সরগুলো অ্যাক্টিভ হয়ে যায় আর বড় বড় কিছু লেজার তাদের দিকে আসা শুরু করে। আসলে এই লেজারের মধ্যে কাজুমা পড়ে মরতেই যাচ্ছিল, তবে তার টিম মেম্বাররা কোনো রকমে শেষ মুহূর্তে তাকে টেনে সেখান থেকে সেভ করে ফেলে। এখন যদিও কাজুমা কোনো রকমে জীবিত তো বেঁচে গিয়েছে, তবে তার হাতের মধ্যে সে একটু আঘাত পেয়ে গিয়েছে। এই জন্য এখানে এসেই সে শিনজির উপরে চিল্লাচিল্লি করা শুরু করে যে শালা একটা জুতা পর্যন্ত ধরে রাখতে পারিস না, তাহলে তুই এখানে আসছিস কেন, তোকে এখানে আনলোটা কে? তবে তখন আমরা দেখতে পারি চুহারু তাদের সবাইকে একটা নকশার উপরে ফোকাস করতে বলে। আসলে এই নকশাটা একটা দরজার উপরে আঁকা ছিল। এখন এইটার মাধ্যমে তারা বুঝতে পারে যে এখানে আশেপাশে যতগুলো রুম আছে সেগুলো প্রত্যেকটা কিউবের আকারে বানানো। এই জন্য হয়তোবা তারা চারপাশে শুধু ঘুরছেই, কোনোভাবে তারা বেরোতে পারছে না। এই জন্য তাদেরকে সেই রুমটা খুঁজে বের করতে হবে যেটা একেবারে কিউবের কোনায়, কারণ সেখান থেকেই তারা চাইলে বেরোতে পারবে, এছাড়া তাদের কাছে অন্য কোনো অপশন নেই। তবে তখনই এখানে লাইটগুলো বন্ধ হয়ে যায় আর এটার মধ্যে বিষাক্ত গ্যাস আসা শুরু করে। এই জন্য তাদেরকে বাধ্য হয়ে দৌড়ে অন্য একটা রুমের মধ্যে যেতে হয়। তবে তারা এইটা বুঝতে পারছিল না যে প্রাইম নাম্বার না হওয়া সত্ত্বেও এই রুমের মধ্যে কেন ফাঁদ পাতানো হয়েছে। এখন যেহেতু তাদের কাছে কোনো অপশনও নেই, এই জন্য তারা বাধ্য হয়ে দৌড়ে সেই রুমের মধ্যে চলে আসে। তবে যখনই তারা এই রুমের মধ্যে আসে তখন তারা দেখতে পারে সেই লোকের ডেড বডি এখানে পড়ে আছে, যেই লোকের ডেড বডি আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। যার মানে এইটা ক্লিয়ার যে তারা ঘুরতে ঘুরতে সেই জায়গায় চলে এসেছে যেই জায়গায় তারা শুরুতে ছিল। তবে আমরা দেখতে পারি এই কথায় শিনজি একেবারে একমত ছিল না। সে বলে যে দেখো, যেহেতু এই রুমগুলো ঘুরছে এই জন্য হয়তোবা তার লাশটা অন্য রুম থেকে এখানে চলে এসেছে। তবে হিরোশি এই কথার সাথে একমত ছিল না। সে বলে যে দেখো, আমাদের কাছে সময় খুবই কম আছে, আমাদেরকে যে কোনো মূল্যে এখান থেকে বেরোতে হবে, আমাদের শুধু সামনের দিকেই যেতে হবে, এগুলো নিয়ে ডিসকাস করার সময় আমাদের নেই। তো এরপরে পরের রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে ইউবিচি হিরোশিকে জিজ্ঞেস করে যে তোমার জন্য কি বাইরে কেউ ওয়েট করছে? তখন সে বলে যে হ্যাঁ, আমার জন্য আমার ওয়াইফ অবশ্যই ওয়েট করছে, আর যদি আমি দ্রুত বাসায় ব্যাক না করি তাহলে হয়তোবা সে টেনশন করা শুরু করে দিবে। তবে তখনই এই পুরো জেলটা কাঁপা শুরু করে, আর এই কাঁপার জন্য চুহারু একটা রুমের মধ্যে পড়ে যায় যেই রুমের মধ্যে ফাঁদ ছিল। আর যখন ইউবিচি এটা দেখতে পারে তখন সে তাকে সেভ করার জন্য সেও সেই রুমের মধ্যে লাফ দেয়। এখানে এসে সে দেখতে পারে ভয়ঙ্কর কিছু লেজার তাদের উপর আক্রমণ করছে। এখন প্রথম লেজার থেকে সে চুহারুকে কোনোভাবে সেভ তো করে ফেলে, তবে এমন করে সে কয়টা লেজার থেকে নিজেদেরকে সেভ করবে, তারা খুব দ্রুতই এখানে মারা যাবে। তবে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে হিরোশি তাদেরকে সেভ করতে চলে আসে আর সে তাদের দুজনকে কোনো রকমের রুম থেকে বের করে দেয়। তবে এমনটা করতে গিয়ে তার উপরেই একটা লেজার এসে আক্রমণ করে দেয়, আর এই আক্রমণের জন্য সে এখানে স্পটেই মারা যায়। এখন যেহেতু তাদেরকে সেভ করতে গিয়ে হিরোশির মৃত্যু হয়েছে এই জন্য তারা সবাই প্রচণ্ড আপসেট হয়েছিল। তবে তখন ইউবিসি এখানে একটা ক্যালকুলেশন করা শুরু করে দেয়। সে এইটা বের করার ট্রাই করছিল যে আসলে সেই রুমের মধ্যে থাকা নাম্বারগুলোর মানেটা কি, আর খুব শীঘ্রই সেটা বেরও করে ফেলে যে আসলেই সেই রুমের নাম্বারের মানেটা কি। আসলে এই সমস্ত নাম্বারগুলো ছিল এক একটা হিন্ট, মানে এই হিন্টের সাহায্যে তারা চাইলেই এই জেল থেকে বেরোতে পারবে। আর এই নাম্বারগুলো এইটা শো করছে যে সবচেয়ে কোনার রুমটা কোনটা, মানে কোন রুম থেকে তারা বেরোতে পারবে। এই জন্য এই জিনিসটা জানার পরেই সবাই ইউবিচিকে ফলো করা শুরু করে আর তারা একটা রুম থেকে আরেকটা রুমে পার হওয়া শুরু হয়। তবে একটা রুমের মধ্যে আসার পরে কাজুমা ইউবিচিকে বলে যে আসলে এই সমস্ত কিছু হচ্ছে গিয়ে আমাদের কুকর্মের ফল। আসলে সে তার জীবনে অনেককে ধোঁকা দিয়েছে, অনেক মানুষের ক্ষতি করেছে, যেগুলোর জন্যই সে বিশ্বাস করে তাকে এই ফলটা ভোগ করতে হচ্ছে। তবে তখনই কিছু লোহার রড তাদের মাঝখানে উঠে যায় আর তাদের দুজনের মধ্যে একটা শিক বানিয়ে দেয়। এখন তারা দুইটা গ্রুপে ডিভাইড হয়ে গেছে, এক পাশে হচ্ছে কাজুমা আর সেনজি, আরেক পাশে হচ্ছে গিয়ে ইউবিচি, চুহারু আর আকাসা। এখন যেহেতু তারা এটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে তারা আর কখনোই একসাথে মুভ করতে পারবে না, এই জন্য কাজুমার সেনজি সিদ্ধান্ত নেয় তারা নিজের বুদ্ধির ইউজ করবে আর নিজের মতো করে এখান থেকে বেরিয়ে যাবে। আর অন্যদিকে ইউবিচি, চুহারু আর আসাকাও সিদ্ধান্ত নেয় তারাও নিজের মতো করে এটাকে পার করবে। এই জন্য তারা এদিক দিকে পার করা শুরু করে আর ওরা ওই দিক দিয়ে পার হওয়া শুরু করে। আর এরপরে যখন ইউবিচির গ্রুপ একটা রুমের মধ্যে চলে আসে তখন তারা দেখতে পারে তাদের সামনে বিশাল বড় একটা স্ক্রিন। আসলে এই স্ক্রিনে একটা ভিডিও প্লে করা হয়, যেই ভিডিওটা ছিল ইউবিচির পুরনো একটা হিস্টোরি। আসলে এখানে সে দেখতে পারে
যে তার বাবার নির্যাতনে বিরক্ত হয়ে তার ভাই হিরোটো একটা বিশাল বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। তবে এমন মুহূর্তেও ইউবিজি তাকে সাহায্য করে না, সে সেখানে চুপচাপ দাঁড়িয়ে সমস্ত ব্যাপারগুলো দেখছিল। আর ফাইনালি তার ভাই হিরোটো বিরক্ত হয়ে এমন একটা পদক্ষেপ নিয়ে ফেলে যেই পদক্ষেপের কথা এখন পর্যন্ত মনে করলে ইউবিজির শরীর পর্যন্ত কেঁপে যায়। আর যখন দ্বিতীয়বার সেই ভুলটা দেখতে পারে তখন তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়, সে একেবারে হাল ছেড়ে দেয়। তবে তখনই আবার তার মনে হয় যে সে তার এই ভুলটাকে যেই কোনো মূল্যে শুধরাবে, এইটার প্রায়শ্চিত্ত স্বরূপ সে যেই কোনো মূল্যে চুহারু আর আসাকাকে এখান থেকে বের করেই ছাড়বে। আর তখন এদিকে আমরা দেখতে পারি কাজুমা বারবার করে শিনজিকে দোষারোপ করছিল, প্রত্যেকটা জিনিসের দোষ সে তাকেই দিচ্ছিল। আসলে কাজুমা জোয়ান লোকদেরকে দেখতেই পারে না, কারণ সে নিজে বুড়ো হয়ে গেছে, এই জন্য জোয়ান লোকদেরকে সে সহ্যই করতে পারে না। এই জন্য শিনজিরও মাথাটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, সে আর এগুলো নিতে পারছিল না। এই জন্য সে কাজুমার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে একটা দরজার সাহায্যে তাকে সেখানেই শেষ করে দেয়। আর এদিকে চুহারও মনে করছে যেহেতু ইউবিজি তার ভাই হিরোটোকে সেভ করতে পারেনি, তার মানে সে হচ্ছে গিয়ে বিশাল বড় কাপুরুষ। এই জন্য সে কোনোভাবেই তাকে সহ্য করতে পারছিল না, কারণ তার ভাই হিরোটোর মতো ব্যবহার তার সঙ্গেও তার ঘরে করা হতো। এই জন্য সে ফাইনালি একটা রুমের মধ্যে লাফ দিয়ে এই সমস্ত ব্যাপারটার সমাধান করার সিদ্ধান্ত নেয়। তবে যখনই সে সেই রুমের মধ্যে লাফ দেয় তখন একেবারে শেষ মুহূর্তে ইউবিজি এসে তার হাতটা ধরে ফেলে। তবে তখনই তার নজর পড়ে তার হাতের একটা ক্ষতর দিকে, আর এইটা দেখার পরে সে বুঝতে পারে যে তার অবস্থা ঘরের মধ্যে কেমন। এই জন্য কোনো রকমে সে তাকে টেনে উপরে তুলে তাকে বুকে জড়িয়ে ধরে, কারণ সে ফাইনালি বুঝতে পেরেছে যে সে তার ভাইকে সেভ করতে না পারলেও সে অন্তত চুহারুকে সেভ করতে পেরেছে। আর তখনই আসাকা তাদের দুজনকে বলে যে আমরা একেবারে কোনা রুমের মধ্যে চলে এসেছি। এখন যখনই তারা এসে চেক করে তখন তারা দেখতে পারে আসলেই তারা কোনা রুমে চলে এসেছে। তবে এইটা হচ্ছে গিয়ে একটা বিল্ডিং এর মতো, পুরো এই জেলটা একটা বিল্ডিং এর মতো বানানো হয়েছে যেটার চারপাশেই রুম দিয়ে ভরা। এখন তারা এমন একটা রুমও দেখতে পারে যেটা লিফটের কাজ করে, আর এইটাই হচ্ছে গিয়ে সেই রুম যেই রুম দিয়ে তারা বেরোতে পারবে, এছাড়া আর অন্য কোনো ওয়ে নেই। আর এই জন্য ইউবিজি দ্রুত একটা ক্যালকুলেশন করে সেই রুমের দিকে যাওয়া শুরু করে যেই রুমের কাছে সেই লিফটটা আছে। এখন যখন তারা এক এক করে রুম পার করছিল তখন হঠাৎই একটা রুমের মধ্যে তাদের দেখা হয়ে যায় শিনজির সাথে। শিনজিকে দেখে প্রথমে তারা তো সবাই খুবই হ্যাপি ছিল, তবে পরবর্তীতে যখন তার শার্টে তারা রক্ত দেখতে পারে তখন তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সে হয়তোবা তাকে মার্ডার করেছে। তবে শিনজি তাদেরকে মিথ্যা কথা বলে দেয় যে আসলে কাজুমার মৃত্যু হয়েছিল একটা ট্র্যাপ রুমে, আমি তো সেখান থেকে কোনো রকমে বেঁচে ফিরেছি, এই জন্যই আমার গায়ে রক্ত লাগানো। এখন ফাইনালি তারাও এই কথাটা বিশ্বাস করে তাকে সঙ্গে নিয়েই রুমগুলো পার করা শুরু করে। তবে তখন শিনজি একটা চাল করে তাদের সবাইকে একটা ট্র্যাপওয়ালা রুমের মধ্যে নিয়ে আসে, আর এখানে আসার সঙ্গে সঙ্গেই সে তার দোষটা স্বীকার করে নেয়। তবে এইটার জন্য তারা সবাই পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে শিনজি গিয়ে ইউবিজির উপরে আক্রমণ করে দেয়। আর যখন ইউবিজি এটার কারণ জিজ্ঞেস করে তখন শিনজি তাকে বলে যে আমি যখন বাইরে একটা দোকানে কাজ করতাম তখন আমার খারাপ স্কেলের জন্য সবাই আমাকে বকাঝোকা করত, সবাই আমাকে মারপিট করত, সবাই শুধু এসে আমাকে জ্ঞান দিত। আর এই জন্য সে কাজুমাকে শেষ করে দিয়েছিল, কারণ কাজুমা বারবার করেই তাকে দোষারোপ করছিল, আর এখন সে তাদের তিনজনকেও মারতে চায়। এরপরে শিনজি ইউবিচির গলা চেপে ধরে, আর যখন ইউবিচি একেবারে মৃত্যুর মুখে চলে যায় তখন তার মনে পড়ে তার ভাইয়ের কথা। এই জন্য সে তার সমস্ত শক্তি দিয়ে শিনজিকে এত জোরে একটা ধাক্কা মারে যে উপরে লাগানো কিছু ট্র্যাপের মধ্যে শিনজি গিয়ে পড়ে যায়, যে জন্য তার সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এরপরে ফাইনালি ইউবিচি নিজেকে কোরবানি করে তাদের দুজনকে এই রুমটা পার করিয়ে দেয়। আর এদিকে চুহারু আর আসাকা ফাইনালি সেই রুমের কাছে চলে আসে যেই রুমটা ছিল লিফট রুম, মানে যেটা দিয়ে তারা বেরোতে পারবে। তবে আসাকা চুহারুকে সামনে যেতে বলে সে এখানেই ওয়েট করার সিদ্ধান্ত নেয়। আসলে সে চাইছিল যাতে করে বাকি মানুষদেরকেও এখান থেকে নিতে পারে। সে এটা বিশ্বাস করছিল যে যেহেতু তারা এই রুমের মধ্যে বন্দী, তার মানে এখানে আরও অনেক মানুষ আছে যারা এখানে বন্দী আছে। সে চাইছিল প্রত্যেককে নিয়ে বাইরে বের হতে, একা বেরিয়ে না যেতে। আর এরপরে চুহারু আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়া শুরু করে, আর সে একটা লাইটের কাছে চলে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ইউবিচি প্রচণ্ড আহত হয়ে গেলেও সে এখনও জীবিত আছে, আর সে এখনও যে কোনো মূল্যে এই জেল থেকে বাইরে বেরোতে চায়। আর তখন আমরা জানতে পারি যে আসলে আসাকা হচ্ছে একজন ভয়ঙ্কর রোবট, সে কোনো মানুষ ছিল না। সে আসলে বিভিন্ন মানুষকেই ফাঁদের মধ্যে এনে ফেলে, আর তাদেরকে বিভিন্ন রকমের টেস্ট করে তাদের কুকর্মের শাস্তিগুলো সে তাদেরকে দেয়। আর এর একটু পরেই সে চলে আসে আরও একটা রুমের মধ্যে অন্য কিছু মানুষের কাছে, আর আবারও শুরু হয়ে যায় এই মৃত্যুর খেলা। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।